আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প মধুসুন্দরী দেবী। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়েছেন কিছুদিন আগে, হয়তো অনেকে বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শোনাইবার লোভ সংবরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিং ইন ইভেন আর্থ হেরোসিও। অতএব এই গল্পটি শুনিয়ে যান সম্পূর্ণ সত্য বলিয়া। বিশ্বাস করিবার পূর্বে মহাকবির এই বহুবার উত্থিত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্ব আদৌ বিশ্বাসভাজন নহে, তিনি এই গল্প না হয় নাই পড়িলেন। ভূমিকা রাখিয়া এখানে গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়ে ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়া যাওয়াতে মন প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মোটরস লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলিল, এসো এসো হে, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পরে উঠিতে চাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমার এই অবস্থায় উঠতে দিত না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামিবে না। তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজন। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপ থাকে। কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেহই আসিবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসিয়া সেদিন মনে হইল আমরা দুজন ছাড়া সারা কলিকাতা শহর যেন কোথাও কোনো লোক নাই। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উঠতে জাগল। ঘোর বৃষ্টি মধুমুখর আশার সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রকম কথা বলিতে বলিতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম। তারানাথ বেশ বড় জ্যোতিষীয় তান্ত্রিক হইলেও সুখদেব সে নয় বা কোনো কালে ছিল না, একথা পূর্বেই গল্পটিতে বলিয়াছি। আশা করি তাহা আপনারা বলেন নাই। নারীর সঙ্গে যে বহু মেলামেশা করিয়াছে একথা বলাই বাহুল্য। সুতরাং তাহার মুখ হইতে এই বিষয়ে কিছু রসাল অভিজ্ঞতার কথা শুনিব, এইরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু তাহার পরিবর্তে যে এ সম্বন্ধে যে অসাধারণ রকমের অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করিল, তাহার জন্য সত্যি বলতেছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখিয়া বা তাহার মুখের কথা শুনিয়া আমার মনে হইতেছিল একটা কি ঘোর দুঃখ মনে যে চাপিয়া রাখিয়াছি। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়া সে যেন একটা বলি বলি করিয়াও বলে নাই। বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনে অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছে বলে নাই। হয়তো সেগুলো ঠিক বলিবার কথাও নয়, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর, স্মৃতির পুনরুদ্বোধনের করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানোও শক্ত। বলিলাম, জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন?
তারানাথ বলিল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বলিলাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো। ও ঢের শুনেছি। তারানাথ হাসিয়া বলিল, আরে ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম। হে, দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এই কথা কারো কাছে বলিনি। ঠিক সেই সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও 2খানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলিল, কাকা বাবু, লেচের কাপড়ের ছবিটা আনলেন না? চারের কথা দিয়ে রাখিয়াছিলাম ধর্মতলায় দোকান হইতে তাহার উল বোনার জন্য একটি ছবি ও প্যাটার্নের নকশা কিনিয়া দেব। বলিলাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেবো ঠিক। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলিল, যা, তুই চলে যা, দুটো পান নিয়ে আয় তো। মেয়ে চলিয়া গেল। আমার দিকে চাহিয়া বলিল, ছেলে পিলের সামনে সেসব গল্প। চাটা খেয়ে নাও, পরোটা খানা। না 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 বলতে ফেলতে পারবে না। ইয়াং ম্যান তোমরা এখন, খাওয়ার বেলা অমন। ওই বৃষ্টির জলেই হাতটা ধুয়ে ফেলো। চা পানির পরে তারানাথ বলিতে আরম্ভ করিল, মধুসুন্দরী দেবীর আবির্ভাব, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে আজ দেখলুম, তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছে নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পথের পথিকদের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে আমার 2টি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। আর যাক ওসব কথা, আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকেও দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম, সত্যিকার সাধু একটাও দেখলুম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটা ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ রিজু দীর্ঘাকৃতি পৌর সাধু দেখি একটা পুঁটুলি বগলে মন্দিরে ঢুকছে। আমি গিয়ে তো তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদে সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বলেন, ও এই ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করতে যা। কথাটি পাগলিও বলেছিল। মন্দির থেকে কিছুটা দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুমবনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক,
অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলাম। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরে জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে বুঝলে এগিয়ে গেল। অল্প দূর গিয়ে যা দেখলুম তাতে আর আগে এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের বলছেন। গাছের আড়ালে মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করেই একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পেয়ে যাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলো। তারপর দিন রাত্রে আমি ঘুমলাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়ালে উঁকি মেরে দেখি কাল রাতের সে মেয়েটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে। ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে নিজের বিছানায় শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশে বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আর একটা কথা আমার মনে হলো, মেয়ে মানুষটি যেই হোক সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এই কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবঝাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলুম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো ওই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এইরকম চলল আরও দিন 10-12। তারপর সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তায়ন করবার জন্য। সাধুজি তো প্রথমে যেতে রাজিই হননি। 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমনি রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে দুষ্ট বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগই হয়নি। দেখাই যাক না আজ রাত্রে সে আসে কি। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, তার তখন যে আমার যথেষ্ট ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজে গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এই ধরনের কাজ কখনো করিনি,
কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধির নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কী ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিমতলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তাও নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতই ঘটেছিল যেই কাল রাত্রে। তা কি আর আমি বুঝেছিলাম তখন? যাক ও কথা। রাত ক্রমে গভীর হলো। পূর্ব দিকের গাছপাড়ার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, আর তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা পঞ্চমন্দির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শাল বড় শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিত যে আমি একেবারে কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না। আমি জানি আধ সেকেন্ড পরেই সেখানে জলজান্ত এক রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধ হয়েছিল। তারপরে আর এক সেকেন্ড, তারপরে কি ঘটলো আমি আর কিচ্ছু জানি না। যখন আবার জ্ঞান ফিরে এলো, তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে কি করে অমন নিঃশব্দে অতর্কিত এলো ওখানে? এ তো একবারে অসম্ভব। অসামান্য রূপসী সেই মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তা দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করা সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচৌরি এবং একটা মোটা সুতি চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদারি বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, হয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে মোটরটা নিলাম। তিনি আমাদেরকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কীরকম তারই সবিস্তার বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো, অমন মনমরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এই পথে কি নামলেই নামা যায় রে বাবু, বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর হলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধ হয় তাঁরই যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাবু, এবার তো বাঁচতে না অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাবু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আরে আমি তো অবাক, কি করে জানলেন? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার মনে হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধু ফিরে এসে পর দেখা হয়েছে, সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাবু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো, তোমাদের দেখে দয়া হয়। ভয় ভয় বললাম, আপনি জানলেন কি করে?
সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তোমার জ্বরের ঘরে বলেছিলে ওই সব কথা, নইলে জানবো কি করে? যা, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের, আর কখনো এমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের করে সব ফাঁস করে দিয়েছি? সেদিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমার ভাগ্য লিপি অন্যরকম, বুঝলে। সাধু বাবাজিকে তারপর দিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি দিন রাত জেগে। 3 দিন পর তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি আর চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে নিয়ে তিনি কাছে বসালেন, বললেন, ভেবেছিলাম এই পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতন সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বললাম, আগে হ্যাঁ। এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আর সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ, তুমি তার হাত থেকে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পূর্ণ। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানক ভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কি রকম জানো? যেমন লোকে খ্যাপা শিয়াল কুকুর কি গোখুরা সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয় অসাধারণ ক্ষমতা ও নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি ভেবে বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমন্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপন পাপ নেই। যদি পঞ্চমন্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশা বিহারিণী রূপসীর টানে যে এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করবো কেমন করে? সেদিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতন দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেদিনি নাকি? সাধুজি বললেন, তোমায় একটি কথা বলতাম না, যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন, কুলার নব আর মহাডাম। এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডাম তন্ত্রে একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। তো আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ওপর থেকে ফেরবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদিষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আমি বললাম, ওপর থেকে আপনাকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপথের পথ। ভূত ডামর মন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবী নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়,
কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ, এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, অধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। বৌদ্ধ রামের এই সাধনার ব্যাপারে বলে দিয়ে আছে। বৌদ্ধ রামের প্রথম শ্লোকই হলো অথতঃ সর্বপবক্ষ্যামি যোগিনী সাধনোত্তম মম সর্বার্থ সাধনং নাম দেহিনাম সর্বসিদ্ধিদম অতিবিদ্যা মহাবিদ্যা দেবনবপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেন। আমার কৌতূহল বাড়ি দিয়ে তিনি আমাকে আর সামনে রাখতে পারেন? আমিও নাচরবান্ধা হয়ে পড়লাম, মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। তিনি আবারও বললেন, তবে কিঙ্কিণী সাধনার মন্ত্র। আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। আরে অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধু সুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তো আমার কথা যদি শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবেন, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবেন। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমি চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাথু পাগলির মতন হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যাতা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন, আপনি যে স্বচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হলো, বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসি তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখে ধাঁধা। জ্বর ছেড়ে উঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনি। মন্ত্রের ওপর বিশ্বাস কমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমি সান্নয়ে উপসুপৈ সাহুজ্যা মধুসুন্দরী। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আমট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিত দিয়ে বালির ওপর হোম করে ওং টং ঠং রিং ইং খং মধুসুন্দরীজয়ী নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বলিলাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই।
যেমন মাতু পাগলি তেমনই সাধু, মন্ত্র তন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে, তাই বলে মূর্খ গ্রাম্য লোককে সব ঠকিয়ে খায় এরা। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি, অভ্যাস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। এইভাবে আরও মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন শুরু হয়েছে সবে, আধ ঘন্টা হয়নি, আমি একটা গাছের তলায় বসে জব করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখন। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি, যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এই দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ের জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি আছে। তারপরেই আমার মনে হলো, আমার পেছনে হঠাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার ঘুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় যেন তখন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাবো নাকি ভয় হলো মনে। ঠিক সেই সময়ই আমার সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাতে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি ঈষৎ ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলিল, নিজের চোখে সুস্থ শরীরে বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যা বলতে পারবো না। কীরকম দেখলেন, কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবী ধ্যানে আছে, উদদ ভানু প্রকাশতা বিদ্যুৎ পুঞ্জনি ভাস্বতী নীলাম্বরা পরিধানা মদি বিহবল লোচনা নানালঙ্কার সবড্ডা কস্তুরীগন্ধ মদিদা কমলাঙ্গী স্নেহমুখী পিনত্তঙ্গপয় ধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম, দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়, সাধককে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাবার মতন হয়েছে। তো কথা বলছি, পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম? সাধারণ মানবীর মতো তার কোনো জায়গায় নয়। ওই যে বলেছি মদবিহবল লোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয়েছে চোখের চাহনিতে। আমি অধীর হয়ে বলিলাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমার সঙ্গে দেখা দিতেন। নদী তীরে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হলদে হয়ে এসেছে। আগে যেখানে বালির ওপর অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে, বরাকর নদীর দুপারে শাল বন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল, শুক্লপক্ষের জ্যোৎস্নার মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিল ওই 3 মাস। এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত তো বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনে যে সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো, তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যাবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণ, তুমি কেন, আমার স্ত্রীও আমার কথা বিশ্বাস করে না, বলে আমার তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণ জ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃত ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছু ভালো লাগলো না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন সেই দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন।
রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিকদিকে জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। সময় স্থির হয়ে নিশ্চুপ স্থাণুর মতন অচল হয়ে থেমে থাকবে বরাকর নদীর তীরের বনভাঙ্গনে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটে বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে যায়, তার মা দুলি আছে তোমার কাছে সাধু বাবা। এমনভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানিয়ে কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবী রোষ কটাক্ষে যেমন লোল জিহব করালিনী প্রচণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষ পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ প্রতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতন কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মকর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতন ফুলের মালা গাঁথে, সেই হাতে বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী দেবী তাই বুঝে বললে, ভয় কিসের? বললুম, ভয় কই, তুমি রাগ করেছো কেন? খলখল অট্টহাসে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বললে, সব চিনতে পারবে। অন্ধকার রাতে সাঁওতালদের কোন বইয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে। তুমি যদি না চিনতে পারো, দুটি সব জোড়াজোড়ি করে ভেসে থাকলে অন্য লোক সকলে নিশ্চয়ই চিনবে। হাত জোড়ে বললুম, দেবী তোমায় ভালোবাসি, ও মূর্তি আমায় দেখিও না। আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ নেবে কেন? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিকে আমায় দেখতে চাও? ওই সেই মূর্তিটা এখন দেখা যাবে? বলতে বলতে দেখি সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরও নিটল গরণ শরীরের, মুখের ভাব আরও কমনীয়। বললুম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এর জন্যই, হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুরে সাপ খেলার মন্ত্রে আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এ ভাবও বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতে বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীবেরা নয়, হয় তারও ওপরে নয় তারও নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যা, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্য আছে কি তা? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলাস্যময়ী, যৌবন চঞ্চলা, মুগ্ধ স্বভাবা, অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথা ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসে? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা কেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কি একজন পাগল বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমার এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোকে আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, গায়ে খড়ি উড়ছে,
এই অবস্থায় নাকি আমায় ধরে বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই, সত্যি আমি ক্ষিপ্ত উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কীরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে মধুসুন্দরীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম আমি এই নদী তীরে তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবেই, এই তোমার অদিষ্ট লিপি। অদুষ্টের বিরুদ্ধে তুমি এত বড় শক্তিশালী যোগিনী হয়েও যেতে পারিনি। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে কখনো দেখা হবে না। আগে থেকে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যেই। দেবী ত্রিকলজ্ঞা, তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি একথা জানলেন। হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কত উন্মাদের চিকিৎসা চললো। বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকে আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাবো শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টা কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহী উত্তেজনায় বুকে বালিশ দিয়ে খাড়া হইয়া উঠিয়া বসিল। ইচ্ছে হয় না কে বলেছে? বললাম তো 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে। এদিকে সরৈশ্বর্য শালিনী শক্তিরূপিণী যোগিনী তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো নাচতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে। মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের আলবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনই কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার রাত্রিতে বললেন, নদী তীরে এই 3 মাসের জীবন আমিও কি বলবো ভেবেছ? আমাদের পক্ষেও এই সুযোগ নয়, ভেবো না। আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা যে কোথায় আছে। প্রেমের কাঙাল আমরাও। কত দিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চায়, তার জন্য আমাদের মন সর্বদা দিশিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যায়নি, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা না পার বহু চাহার পরে। কিন্তু আমাদের অদিষ্ট লিপি কোথায় চিরদিন থাকতে পারিনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবে না আমাকেও। বলিলাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারাটা জীবন মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখভোগে। যে 3 মাস সুখভোগ করলাম, কোনো দিকে মন দিতে পারিনি। মধ্যে তো দিন কত উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি, যা হয় একরকম, সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন, জীবনে কখনো অন্য কষ্টে পড়তে হবে না। পড়তেও কখনো হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারাদের গল্প শেষ করিয়া বাড়ির ভেতর যাইবার জন্য উঠিল। আমি বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম। এই অদ্ভুত অবাস্তব জগৎ হইতে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। যতক্ষণ তারাদের গল্প বলিয়াছিল ততক্ষণ ওর চোখমুখের ভাবে ও গলার স্বরে সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই। কিন্তু ট্রামে উঠাই মনে হইল, কি মনে হইল তাহা নাই বলিলাম।